প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর অধ্যায় 2 নম্বর অধ্যায়, যেটা আছে তোমাদের রয়্যালটি অ্যাকাউন্ট বা যেটাকে আমরা সত্যবানা হিসাব বলে থাকি, ওই অধ্যায়ের একটি ম্যাথ নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে। তো প্রথমেই আমাদের যেহেতু আমরা ভিডিওগুলো বেশি লেন্থি করব না, তো ছোটো করবো, সেটা আমি শর্টকাটে তোমাদেরকে বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা রয়্যালটি অ্যাকাউন্টটা অনেকটা লিজের মতো। তোমরা যারা থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1-এর মধ্যে লিজ পড়েছো, তারা এই বিষয়টা হয়তো অনেকের ধারণা আছে। কনসেপ্টটা অনেকটা এরকমই, যে সত্ত্ব ভাড়া বলতে যে কি, সত্ত্ব ভাড়া হলো দেখো যে ব্যবসায়িক চুক্তির মাধ্যমে অন্যের ভূমি, খনি, গ্রন্থ বা অন্য কোনো সম্পত্তি একটি নির্দিষ্ট সময় ধরে ব্যবহারকারী যে ব্যবহার করে, সে যদি সম্পত্তির মালিককে নির্দিষ্ট সময় পর্যন্ত এর বিনিময়ে যে ভাড়াটা দেয়, সেটাকে সত্ত্ব বলে। আরেকটা বিষয় বলে রাখি যে সত্ত্ব ভাড়াটার ক্ষেত্রে কখনো যে সত্ত্বটা গ্রহণ করবে সে কখনো মালিকানা ভোগ করতে পারবে না। অর্থাৎ যে সম্পত্তিটা ব্যবহারকারী ব্যবহার করবে, সেই সম্পত্তি শুধুমাত্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট প্রতিদানের বিনিময়ে সে ব্যবহার করবে। সে এই সম্পত্তির কোনো অধিকার থাকবে না। এই সম্পত্তি নির্দিষ্ট সময় পরে সেটা আবার হ্যান্ডওভার করে দিতে হবে যার সম্পত্তি, তাকে, সম্পত্তির মালিককে। তো এক্ষেত্রে এটাকে আমরা মূলত রয়্যালটি বা সত্ত্ব ভাড়া বলে থাকি। রয়্যালটির যে বিষয়টা, সেটা হলো অনেকটা হলো একজন লিজি এবং লেজরের ইয়ের মতোই। তো যে নাকি ভূমিটা রয়্যালটিটা গ্রহণ করে, সে হলো এখানে নর্মালি সে হলো লিজি, আর যে রয়্যালটিটা প্রদান করে অর্থাৎ যে সম্পত্তির মালিক, সে হলো এখানে লেজর আমরা বলে থাকি। তো রয়্যালটি হিসাবটা এটা অনেকটা তুলনামূলকভাবে সহজ আছে কিছুটা। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই বিষয়গুলো আমাদেরকে একটু আয়ত্ত করতে হবে, তাহলে আমরা খুব সহজেই এই অধ্যায়টা আমরা রপ্ত করতে পারবো। যেহেতু একটা সম্পদ একজন ব্যবহার করবে আরেকজনের সম্পদটা, সেটা একটা চুক্তির মাধ্যমেই হবে, তাহলে যে সম্পদটা ব্যবহার করবে সে বিনিময়ে যে সম্পত্তির মালিক তাকে সে কী দিবে। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই জিনিসগুলা এই অধ্যায়ের মধ্যে আছে। আমরা যদি ওই বিষয়গুলো একটু ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা অনেক সহজেই অঙ্কটা সমাধান করতে পারবো। সেখানে দেখো আছে 1 নম্বর আছে মিনিমাম রেন্ট, অর্থাৎ যে সম্পদটা লিজ নিবে বা যে রয়্যালটি যে নিবে, যে সত্ত্বটা যে নিবে, সে ভূমির মালিককে, সম্পত্তির মালিককে একটা ন্যূনতম ভাড়া সে প্রদান করবে। কেমন ন্যূনতম ভাড়া? এটা হলো যে সম্পত্তির মালিক কর্তৃক নির্ধারিত। সে এই সম্পত্তির ন্যূনতম ভাড়া বলতে সে যত কম পরিমাণেই করুক না কেন, ওই ভাড়াটা তাকে সম্পত্তির মালিককে দিতে হবে। শর্ট ওয়ার্কিংস একটা কথা আছে এখানে, ঘাটতি খাজনা যেটাকে বলা হয়। মনে রাখবা, যদি যে সম্পত্তিটা লিজ নিবে, যে সত্ত্বটা ভাড়া নিবে, সে যদি মিনিমাম রেন্ট তাকে পরিশোধ করতে না পারে, তাহলে সেটাকে আমরা বলি যে শর্ট ওয়ার্কিংস। এখন এই শর্ট ওয়ার্কিংসটা, অর্থাৎ যদি তার ন্যূনতম ভাড়া যা আসবে তার থেকে কম যদি তার হয় উৎপাদন, বা তাহলে সেটা হলো ঘাটতি খাজনা। অর্থাৎ মিনিমাম রেন্ট থেকে যদি কম হয়, সেটা ঘাটতি খাজনা। এক্সেস ওয়ার্কিং যেটাকে আমরা বলি, অর্থাৎ সে যা মিনিমাম রেন্ট যা থাকবে, সে অতিরিক্ত যদি সে প্রোডাকশন করে, উত্তোলন করে, তাহলে সেটাকে বলা হয় অতিরিক্ত খাজনা। রিকভ অফ শর্ট ওয়ার্কিং, ঘাটতি খাজনা পুনরুদ্ধার। মালিক কর্তৃক, সম্পত্তির মালিক যে সত্ত্বটা ভাড়া নিবে, তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবে। ওই সময়ের মধ্যে সে আয় করে বা সে উৎপাদন করে সে এই মিনিমাম রেন্টটা পূরণ করে দিবে। অর্থাৎ সে অতিরিক্ত যে ঘাটতি খাজনাটা, এই রিকভ মানে ঘাটতি খাজনা পুনরুদ্ধার, সে যদি অতিরিক্ত উৎপাদন করে তাহলে সে ঘাটতি খাজনাটা সে পূরণ করে দিবে। এটা হলো তোমার রিকভ অফ শর্ট ওয়ার্কিং, ঘাটতি খাজনা পুনরুদ্ধার। শর্ট ওয়ার্কিংস ল্যাপস, যেটাকে ঘাটতি খাজনা তামাদি, অর্থাৎ বলা থাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সে ঘাটতি খাজনাটা পুনরুদ্ধার করতে না পারে, তাহলে সেটা অটোমেটিক্যালি তামাদি হয়ে যাবে, মানে সেটা ল্যাপস হয়ে যাবে। কেমন? আচ্ছা,
আরেকটা বিষয় হলো এখানে পার্টিস থাকবে, দুইটা পক্ষ থাকবে এখানে, একটা পক্ষ হলো লেজর থাকবে, আরেকটা পক্ষ লিজি থাকবে, কেমন। আরেকটা হলো সাবলিজ, এখানে সাবলিজও হতে পারে, মনে করে একজন ভাড়া নিয়ে সে অন্যজনকেও সে তার এটা দিল, সে এটাকে বলে আমরা সাবলিজ বলে থাকি, অর্থাৎ লিজের পরে সে আবার আরেকজনকে আমরা সাবলেট বলে থাকি সেরকম। আরেকটা হলো স্ট্রাইক লক আউট, অর্থাৎ যে নাকি ভাড়াটা নিবে সে ভাড়াটা নেওয়ার পরে তার একটা বিষয় এখানে থাকতে পারে যে সে উৎপাদনের একটা যে নির্দিষ্ট সময় থাকবে প্রোডাকশন, সেটা সে নাও করতে পারে, বা যে উত্তোলন করবে খনি থেকে সে সময় যদি লকডাউন থাকে বা কোনো স্ট্রাইক থাকে বা লক আউট থাকে, ধর্মঘট থাকে, হরতাল থাকে, তাহলে তার প্রবলেম হতে পারে। সেই সময়টা তার মিনিমাম রেন্টের ক্ষেত্রে সে যত সময়ের জন্য তার প্রবলেম হবে, উত্তোলন করতে পারবে না বা সে প্রোডাকশন করতে পারবে না, ওই সময়টার জন্য সে মানে রিকপ পাবে, মানে সে ছাড় পাবে। এটা হলো স্ট্রাইক বা লক আউট, যেটাকে আমরা বলে থাকি। তো এই বিষয়গুলা এই অধ্যায়ের মধ্যে আছে। এই সামগ্রিক বিষয়টা, এই বিষয়গুলা আমি তোমাদেরকে একটি চিত্রের মানে চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা এখনই করে দিব। তো এখানে দেখো যেটা বলা আছে, শো দ্য জার্নাল ইন দ্য বুকস অফ কে লিমিটেড ফর দ্য ইয়ার 2010 এবং 11। সেখানে যেটা বলা আছে 2015 সালে যে ম্যাটটা আসছে, এক্স লিমিটেড টুক ফ্রম এম লিমিটেড এ লিজ, অর্থাৎ এক্স লিমিটেড লিজটা গ্রহণ করছে এম লিমিটেড থেকে, এ লিজ অফ কুল ফিল্ড ফর এ পিরিয়ড অফ 10 ইয়ার, 10 বছরের জন্য এক্স লিমিটেড এম লিমিটেড থেকে একটা লিজ গ্রহণ করেছে। তো এখানে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হলো এক্স লিমিটেড হলো এম লিমিটেড থেকে যেহেতু লিজটা নিল, সেটা হলো কত বছর, 5 বছর। অন এ রয়্যালটি অফ টাকা 1 পার টন, প্রতি টন সে রয়্যালটি দিবে হলো 1 টাকা করে, অফ কুল উইথ মিনিমাম রেন্ট, কেমন, উইথ হলো মিনিমাম রেন্ট, গট হলো মিনিমাম রেন্ট, উইথ মিনিমাম রেন্ট হলো 12,000, অর্থাৎ সে প্রতি টনে সে 1 টাকা করে দিবে এবং সে মিনিমাম রেন্ট দিবে 12,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ 12,000 টাকার কমও যদি হয় সে 12,000 টাকাই দিবে পার এনাম। অ্যান্ড পাওয়ার টু রিকভ শর্ট ওয়ার্কিংস, দেখো এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই কথাটার মানে হলো যে যদি কখনো সে এই মিনিমাম রেন্টটা পরিশোধ করতে না পারে, তার থেকে কম উৎপাদন হয়, তাহলে সেটা পাওয়ার টু রিকভ মানে পুনরুদ্ধার করবে পরবর্তী ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স, অর্থাৎ পরবর্তী 3 বছরের মধ্যে সেটা সে কী করবে, সেটা রিকভ করে ফেলবে, কেমন, রিকভ করতে পারবে। যদি 3 বছরের মধ্যে রিকভ করতে সে না পারে তাহলে সেটা ল্যাপস হয়ে যাবে, কেমন। দ্য অ্যানুয়াল আউটপুট ফর দ্য 4 ইয়ার্স ইন্ডিং 31 ডিসেম্বর 2013, অর্থাৎ এটা 2010 থেকে 10 বছরের জন্য যেহেতু লিস্টটা নিয়েছে, তাহলে সেটা দেখো এখানে দেওয়া আছে, ইন্ডিং 31 ডিসেম্বর 2013 ওয়াজ 1000 টন, 1200 টন, 1500 টন এবং 18 টন, অর্থাৎ 10 বছরের জন্য লিস্টটা নিলেও 4 বছরের হিসাবটা এখানে দেওয়া আছে। এবং সেই 4 বছরে আমরা যে কাজটা করব সেটা হলো এখানে জার্নাল এন্ট্রিজ করতে বলছি, কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই 4 বছরে একটা অ্যানালাইসিস করতে হবে আমাদের, কি পরিমাণ সে এই যে কয়লা আছে সেটা সে উৎপাদন করলো এবং সে মিনিমাম রেন্ট দিতে পারলো কিনা, এই বিষয়গুলোর জন্য একটা আমাদের চার্ট করতে হবে, সেটাকে বলা হয় অ্যানালাইসিস অফ রয়্যালটি, কেমন। আমরা এটা করার চেষ্টা করি। দেখো এটা হলো যে অ্যানালাইসিস অফ রয়্যালটি পেয়েবল, অর্থাৎ যে লিস্টটা গ্রহণ করছে সে কি পরিমাণ সে রয়্যালটি তোমার দিতে হবে সেটাই এই চার্টের মাধ্যমে আমরা উল্লেখ করব। তো আমরা সেখানে লিখব, প্রথমে আমরা লিখব ইয়ার দেওয়া আছে, তারপর হলো আউটপুট,
টন, এরপরে হলো অ্যাকচুয়াল রয়্যালটি, @1 টাকা। কেমন? অ্যাকচুয়াল রয়্যালটি হলো 1 টাকা। এরপরে যেটা হলো মিনিমাম রেন্ট, মিনিমাম রেন্ট। এরপরে হলো এক্সেস ওয়ার্কিং, এক্সেস ওয়ার্কিং, এক্সেস ওয়ার্কিং। এই হলো 3টা। কেমন? এবার এক্সেস ওয়ার্কিংয়ের মধ্যে এক্সেস ওয়ার্কিং, আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো এখানে আছে অকার্ড, তারপর আছে রিকফ, তারপর হলো ল্যাপস, তারপরে হলো ব্যালেন্স, তারপর হলো ক্যাশ পেমেন্ট। কেমন? তারপরে যেটা দেওয়া আছে ক্যাশ পেমেন্ট। তো আমি তোমাদেরকে যেটা করার চেষ্টা করব সেটা হলো যে এটাকে আমরা বলবো শর্ট ওয়ার্কিংস ব্যালেন্স। কেমন? শর্ট ওয়ার্কিংস ব্যালেন্স। আর একটা হলো ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্ট। কেমন? এটা আমরা করার চেষ্টা করব। কিভাবে মনে রাখবা এই কাজটা, এটা হলো মূলত শর্ট ওয়ার্কিংসের কাজ। শর্ট ওয়ার্কিংস অর্থাৎ শর্ট ওয়ার্কিংস রিলেটেড যা আছে এইখানে সেটা আসবে। কেমন? তো আমরা শুরু করি কিভাবে আমরা বিষয়টা নিয়ে করব। সেটা হলো প্রথমে আসছে 2010। কেমন? 2010 সালে সেখানে যেটা দেওয়া আছে যে দেখো এটা হলো 2010, 11, 12, 13। তো 2010 সালে আমার আউটপুট হলো 1000 টন। কেমন? আমার আউটপুট 1000। 2010 সালে যেটা দেওয়া আছে সেটা হলো যে আমার আউটপুট হলো 10,000 টন। কেমন? 10,000 টন। ওকে, 10,000 টন। তাহলে 1 টাকা করে আমার অ্যাকচুয়াল রয়্যালটি হলো আমার 10 টাকা। ওকে, অ্যাকচুয়াল রয়্যালটি হলো 10 টাকা। আমার মিনিমাম রেন্ট দেখো দেওয়া আছে 12,000। মিনিমাম রেন্ট হলো 12,000। অর্থাৎ আমি যদি 12,000 থেকে কম উৎপাদন করি, আউটপুট করি, সেটা প্রতিটা 1 টাকা করে দেওয়া আছে, তাহলে 10,000। কিন্তু আমার মিনিমাম রেন্ট হলো তোমার এখানে 12,000। তাহলে আমার এখানে এক্সেস ওয়ার্কিং নেই, এখানে অকার্ড যেটা ঘটছে অর্থাৎ শর্ট ওয়ার্কিংস হলো দেখো 2000, রিকফ হবে না, ল্যাপস হবে না, শর্ট ওয়ার্কিং ব্যালেন্স হলো কত? 2000। আমাকে ক্যাশ পেমেন্ট কত করতে হবে? আমাকে কিন্তু ক্যাশ পেমেন্ট 12,000ই করতে হবে। 12,000 টাকার কম আমি ক্যাশ পেমেন্ট করতে পারবো না, 12,000ই করতে হবে। কেমন? এরপরে যেটা দেওয়া আছে সেটা হলো 12,000 টন। দেখো 2011, 12,000 টন, 1 টাকা করে, সেটা হলো কত? 12,000। কেমন? 1 টাকা করে 12,000। মিনিমাম রেন্টও আমার এখানে 12,000। তাহলে এক্সেস ওয়ার্কিং নেই, এখানে কোনো কিছুই নেই, শুধু ব্যালেন্সটা আছে কত? 2000। ক্যাশ পেমেন্ট করব আমি 2000। ঠিক আছে? তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেখো এখানে আমি আবারও বলি যে রয়্যালটির মধ্যে মূল যে বিষয়টা সেটা হলো মিনিমাম রেন্ট। মনে রাখবা যেখানেই মিনিমাম রেন্ট বিষয়টা আছে সেখানেই তোমার এই শর্ট ওয়ার্কিংসের বিষয়টা আসবে। তার মানে হলো যে আমি যদি যেহেতু আমার এখানে বলা আছে যে আমার দিতে হবে, আমাকে প্রতি বছর আমাকে 12,000 টাকা দিতে হবে। তাহলে 12,000 টাকা দিতে হলে প্রতি বছর আমি আউটপুট করলাম এখানে 10,000 টন। তাহলে আমার এখানে 10,000 টাকা, কিন্তু দিতে হবে 12,000। তাহলে আমার এখানে দেখো অকার্ড মানে শর্ট ওয়ার্কিংস ঘটছে আমার 2,000 টাকা এখন আমাকে দিতে হবে। তো এখানে বলা আছে যে টু রিকপ শর্ট ওয়ার্কিং ডিউরিং ফার্স্ট 3 ইয়ার্স। প্রথম 3 বছরের মধ্যে সেই শর্ট ওয়ার্কিংসটা কী হবে সেটাকে কভার করতে হবে। না করতে পারলে সেটা ল্যাপস হয়ে যাবে, আমি সেটাও তোমাদেরকে শিখিয়ে দিব। এর পরবর্তীতে যেটা দেওয়া আছে দেখো 12,000, এখানে তোমার অ্যাকচুয়াল রয়্যালটিও 12,000, এখানে মিনিমাম রেন্ট, এখানে এক্সেস ওয়ার্কিং নেই, অর্থাৎ 12,000 টাকার বেশি উৎপাদন নেই।
আউটপুট নেই। আর এটা হলো এখানে কোনো যেহেতু শর্ট ওয়ার্কিংস নেই, এই শর্ট ওয়ার্কিং যে ব্যালেন্সটা দেখো সেটা হলো এখানে যে ব্যালেন্সটা আছে সেটা এখানে আসছে, এটা 12,000 হবে। এবার 2013 সেখানে দেখো কি দেওয়া আছে, 2010 11 সরি 2012তে যেটা দেওয়া আছে সেখানে হলো 15,000 টন। কেমন, সেখানে 15,000 টন দেওয়া আছে, 1 টাকা করে কত, 15,000। দেখো 15,000, তো আমার মিনিমাম রেন্ট হলো এখানে 12,000। তো 12,000 টাকা আমার এখানে মিনিমাম রেন্ট। তো এই মিনিমাম রেন্টটা আমি এখানে কিভাবে হিসাবভুক্ত করব, দেখো এই যে 12,000 টাকা আছে কিন্তু আমি উৎপাদন করলাম, আমার আউটপুট হলো 15,000। তাহলে আমি এখানে এক্সেস যে আমার এখানে যে ওয়ার্কিংসটা আছে সেটা এক্সেস ওয়ার্কিংস, দেখো আমার এখানে কত টাকা আছে। হ্যাঁ, তাহলে আমার এখানে এক্সেস ওয়ার্কিংস হলো আমার এখানে 3,000 টাকা। দেখো 3,000 টাকা আমার এখানে এক্সেস, এই যে দেখো এটা অ্যাকচুয়াল থেকে আমার মিনিমাম 12,000 থেকে আমার 3,000 এক্সেস ওয়ার্কিং। তো বিষয়টা হলো এখানে যে বলা আছে যে টু রিকভ শর্ট ওয়ার্কিং ডিউরিং দ্য ফার্স্ট 3 ইয়ার্স অফ দ্য লিজ, বলছে প্রথম 3 বছর তুমি সেটা রিকভ করতে হবে। তাহলে 3 বছর কিন্তু চলে আসছে। তাহলে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই 3,000 টাকা থেকে আমি 2,000 টাকা দিয়ে রিকভ করে ফেলবো। এই যে 2,000 টাকা রিকভ করবো কি, মানে এই যে আমার শর্ট ওয়ার্কিংস হলো, মনে করো আমি হলাম যে এক্স লিমিটেড, আমি দিতে হবে, তাহলে আমার যেই শর্ট ওয়ার্কিংস হলো 2,000 টাকা, সেই শর্ট ওয়ার্কিংসটা বলছে আমাকে 3 বছরের মধ্যে সেটাকে ভ্যানিশ করে দিতে হবে, অর্থাৎ 3 বছরের মধ্যে আমি কোনো আউটপুট দিয়ে সেটাকে পূর্ণ করে দিতে হবে। তাহলে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে আসে আমি 3,000 টাকা এক্সেস আমার হয়ে গেছে এখানে। এই 3,000 টাকা থেকে আমি 2,000 টাকা এই যে আমার এখানে শর্ট ওয়ার্কিং ব্যালেন্স, এটাকে আমি রিকভ করে দিব। রিকভ করে দিলে আমার কাছে থাকবে কত, যদি রিকভ করে দেই তাহলে আমার এটা জিরো হয়ে যাবে, এটার মধ্যে আর থাকবে না। তখন আমার এখানে 3,000 থেকে এখানে 2,000 যদি আমি রিকভ করি, পুনরুদ্ধার করি শর্ট ওয়ার্কিংস, তাহলে থাকবে আর 1,000। তাহলে 12,000 আর 1,000 মিলিয়ে 13,000 হবে। নিয়ম হলো যদি শর্ট ওয়ার্কিংস যদি হয় তাহলে মিনিমাম রেন্টটা 12,000ই দিতে হবে, ওই শর্ট ওয়ার্কিংসটা পূর্ণ করার সুযোগ পাবে। কেমন, আর যদি অতিরিক্ত যদি আউটপুট হয়, সেই অতিরিক্ত আউটপুট পুরোটাই কাকে দিতে হবে, যে সম্পত্তির মালিক তাকে দিতে হবে। এবার আমরা করব 2014 সালের যে হিসাবটা। 2014 সালে আমার এখানে 18,000 টন আমার এখানে উৎপাদন হয়েছে। দেখো 18,000 আউটপুট হয়েছে, আউটপুট 18,000, 1 টাকা করে 18,000 টাকা। তো 18,000 টাকা যদি হয়, আমার মিনিমাম রেন্ট হলো এখানে 12,000। কেমন, তাহলে আমার কাছে আরও কোনো কিছুই থাকবে না, আমি পুরো 18,000 টাকায় আমি কি করব, আমি পেমেন্ট করে দিব। ঠিক আছে, অর্থাৎ এখানে যে বিষয়টা হলো যে যদি আউটপুট যদি মিনিমাম রেন্ট থেকে যদি বেশি হয়, সেই আউটপুট পুরোটাই মালিককে, সম্পত্তির মালিককে দিয়ে দিবে। আর যদি পুরোটা না দিতে পারে, তাহলে পুরোটা যদি না দিতে পারে তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো যে কাজটা করতে হবে সেটা হলো একটা নির্দিষ্ট সময় পাবে সেই শর্ট ওয়ার্কিংসের রিকভ করার, সেই সময়টার মধ্যে রিকভ করতে না পারলে সেটা ল্যাপস হয়ে যাবে। কেমন, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এই পর্যায়ে আমরা এখানে চেষ্টা করব যে তোমাদেরকে একটু জাবেদাগুলো একটু ক্লিয়ার করে দেওয়া যায় কিনা সেটা। তো দেখো এখানে বলছে শো দ্য জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ কে লিমিটেড ফর দ্য ইয়ার 2010 এবং 11। কেমন, আমরা জার্নাল করার চেষ্টা করি, জার্নাল এন্ট্রিজ 2010। কেমন, দেখো 2010 সালে আমি জার্নালটা কিভাবে দিব। দেখো 2010 সালে আমি প্রথম যেই কাজটা করব সেটা হলো যে আমাকে দেখাতে হবে যে আমার কি পরিমাণ এখানে রয়্যালটি হলো। হ্যাঁ, রয়্যালটি আমাকে কি পরিমাণ আমাকে এখানে দিতে হবে। কাকে দিব, আমি ল্যান্ডলর্ডকে দিব, ল্যান্ডলর্ডকে আমার এম লিমিটেডকে আমি দিব। তাহলে আমি এখানে দিব, দেখো রয়্যালটি এক্সপেন্স ডেবিট, রয়্যালটি এক্সপেন্স ডেবিট। দেখো আমি ল্যান্ডলর্ডকে লিখলাম ল্যান্ডলর্ড ক্রেডিট, ল্যান্ডলর্ডকে এখানে এম লিমিটেড ল্যান্ডলর্ড। কেমন,
কত টাকা দিব আমি তাকে 12,000 টাকাই ল্যান্ডলর্ডকে আমি 12,000 টাকাই দিতে হবে। কেমন? আমি ল্যান্ডলর্ডকে 12,000 টাকাই দিব। দেখো এই যে 12,000, প্রশ্ন হলো এই 12,000-এর বিপরীতে আমার কাছে কত টাকা আউটপুট হলো, কত? দেখো 10,000। তাহলে আমি এখানে লিখব 10,000 টাকা, এবং এখানে আমার যে শর্ট ওয়ার্কিংসটা সেটাও আমাকে লিখতে হবে, যে শর্ট ওয়ার্কিংস ডেবিট 2,000 টাকা। কেমন? তো আশা করি তোমরা জার্নালটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার আমি যে কাজটা করব সেটা হলো যে এ পর্যায়ে আমি এই হিসাবটা দেখালাম যে ল্যান্ডলর্ড আমার কাছ থেকে টাকা পাওনা আছে, এটা আমি দেখালাম। এখন আমি ল্যান্ডলর্ডকে টাকাটা আমি দিয়ে দিব। 2010 সালে আমার পরবর্তী যে জার্নালটা সেটা হলো আমি তাকে ক্যাশ পেড করব। কেমন? তাহলে ল্যান্ডলর্ড ডেবিট, দেখো ল্যান্ডলর্ড ডেবিট ক্যাশ অথবা ব্যাংক, সেটা ক্রেডিট, কত? 12,000 টাকা। কেমন? 12,000 টাকা আমি সেটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। এবার এই পর্যায়ে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমার এখানে 2010 সালে আমাকে আরেকটা জার্নাল এখানে আমাকে দিতে হবে। সেই জার্নালটা কি? সেটা হলো যে রয়্যালটি এক্সপেন্স যেটা আছে সেটাকে আমাকে হিসাব থেকে ক্লোজ করে দিতে হবে। সেজন্য আমাকে এখানে মানে রয়্যালটি এক্সপেন্স থেকে আমার প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করে দিতে হবে। যে জন্য আমরা এখানে দিব ইনকাম সামারি ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, কত? 10,000। দেখো 10,000, ওকে 10,000। তো আশা করি এই তিনটা জাবেদাই আমি এখানে দিব। কেমন? তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। ওকে, তাহলে 2010 সালে আমরা যে জার্নালটা আছে সেই জার্নালটা আমরা করলাম। এবার আমরা করব 2011 সালের যে জার্নালটা আছে সেটা আমরা করার চেষ্টা করব। কেমন? 2011 সালে দেখো আমার এখানে 2011 সালে কোনো প্রবলেম নেই। আমার যা মিনিমাম রেন্ট দেওয়ার কথা ছিল আমি তাই সেখানে আমি দিব। কেমন? তো সেখানে আমাকে যেটা করতে হবে 2011 সালে সেটা হলো যে রয়্যালটি এক্সপেন্স ডেবিট কত আছে এখানে? 12,000। ল্যান্ডলর্ড ক্রেডিট 12,000। ঠিক আছে, গেল এটা। এই হলো 1 নাম্বার জার্নাল। এরপরে আমি যেটা দিব যে আমি যেটা দিব সেটা হলো ল্যান্ডলর্ড মানে এম লিমিটেড 2011 ল্যান্ডলর্ড ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, সেটা হলো ব্যাংক অথবা ক্যাশ ক্রেডিট 12,000। কেমন? 12,000। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমার আরেকটা জার্নাল এখানে দিতে হবে, সেটা হলো যে 3 নাম্বার জার্নাল যেটা আমি দিব 2011 সালে। সেটা হলো এই যে যেটা আছে এই যে রয়্যালটি এক্সপেন্সটা, সেটাকে আমাকে ইনকাম সামারি ডেবিট রয়্যালটি এক্সপেন্স ক্রেডিট, কেমন? আমাকে দিতে হবে 12,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা এই অঙ্কটা তুলনামূলক সহজ। আমি এরপরে তোদের আরেকটু আপগ্রেড লেভেলের আরেকটি ম্যাথ এই অ্যানালাইসিস প্লাস রয়্যালটিস পেবল যেটা সেটা করে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবা এই অধ্যায়ের জন্য এটাই ইম্পর্টেন্ট, এটাকে দেখে দেখে তুমি জার্নালগুলা করতে পারবা। তো আশা করি তোমরা বারবার বিষয়টা দেখবা, এবং আমি তোমাদের জন্য আরেকটু কঠিন একটা এন্ট্রি সেটা দেওয়ার চেষ্টা করব। সেটা হলো যেমন আমরা এখন দেখলাম অকার্ড, যেটা শর্ট ওয়ার্কিংস অকার্ড হলো সেটা দেখলাম, রিকপ দেখলাম, কিন্তু ল্যাপসটা আমরা এখনও দেখি না। ল্যাপসটা কীভাবে হবে সেরকম একটি ম্যাথ আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।